যদি আমরা বাড়িতে থাকতাম কিছু আর এই ঘটনাটা কি করে হলো এই জায়গাতে অন্য এই জায়গাটা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা তো জানেন, তবু আরেকবার মনে করাবো আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনার সেই নিরুপমার কথা আপনাদের মনে আছে তো, যে কিভাবে নিরুপমা পণ দিতে না পারার জন্য তাকে কিভাবে একেবারে নিষ্পেষিত করে তার জীবনটা একেবারে শেষ করে দেওয়া হয়েছিল। আজকে একেবারে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনার মতনই একটি ঘটনা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে। সেই ঘটনা আপনারা শুনলে, আপনারা দেখলে একদম স্তম্ভিত হয়ে যাবেন যে কী ঘটনা দেখছি। দেখুন আগে সেই মর্মস্পর্শী ঘটনার, যাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার মা কি বলছে আগে একটুখানি শুনে নিন। আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে? আমার মেয়ের সঙ্গে স্যার ওর 2 বছর হয়েছে, বিয়ে হয়েছে। আচ্ছা, সব সময় লাগতো, মারপিট লাগতো, ই করতো, ঠিক মতন খাওয়া দাওয়া নাই। তারপরে যাই হোক ওরে আলাদা করে দিল। আলাদা করার পরে ওই ঘরে চলে গেল। ওই ঘরে যাওয়ার পরে যতটুকু আমরা পারতাম দিতাম। তারপরে নিচে শুইতো। বড় মেয়ে খাট কিনে দিল, জামা কাপড় কোথা রাখবে, আলমারি ঠালমারি কিনে দিল, কি বোনটা আমার সুখে থাকে। এইবারে এই রকম চলতো। যখন মারপিট হতো আমি দৌড়িয়ে যাইতাম, ছাড়িয়ে ঠাড়িয়ে দিতাম। সবকিছু ঠিকই ছিল। মারপিট করতো। কার সঙ্গে মারপিট হতো? ওই স্বামী স্ত্রীর সঙ্গে। আচ্ছা, ছেলেটার মা বাবা কান ভরতো আর ছেলেটা এসে মেরে করতো। মোট কথা কি ওই ছেলেটারে যখন বাচ্চাটারে চাইছিল এরা কি বিক্রি করে দেব, হ্যাঁ, যেটা নিয়ে পালিয়েছে, তো ওইটা বাচ্চাটারে ওরা ভাবছিল বিক্রি করে এরে আমরা তাড়িয়ে দেব। তা বাচ্চাটা তো ওষুধও দেওয়া হয়েছে। আমার মেয়ের বডিটা, এই যে ঘরটা যেটা দেখলাম একটা, এই ঘরটার মধ্যে ঝুলানো ছিল তো? হ্যাঁ, তা আমি ওইখানে আমার এই বড় মেয়ে ফোন করলো কি মা বোনের এইরকম হয়ে গেছে। আমি ওইখানে এই যে মানে ঘটনাটা, এটা কি তোমার মেয়েকে কি খুন করার জন্য কি এদের একটা পরিকল্পনা? হ্যাঁ হ্যাঁ, এটা ছিল। কি ছিল, কি পরিকল্পনা ছিল কি বাচ্চাটারে মেরে আর বাচ্চাটারে বিক্রি করে এরে আমরা তাড়িয়ে দেব, নাই কোনো একটা কিছু করতো, মানে মেরে দেবে, এই হ্যাঁ, মেরে দেবে প্ল্যান ছিল। তা আমি আবার মাঝে মাঝে হতো, তা আমি দৌড়িয়ে যাইতাম। ও আবার বলতো কি করতো তোমার এই জামাই? কি কাজ করতো? ব্যাগ সেলাই করে, ফোরনে ব্যাগ সেলাই করে, ব্যাগের কাজ। আমি আয়ার সেন্টারে কাজ, ওর যদি নাক ওর হতো, 2টা বাচ্চা, আমি আয়ার সেন্টারে কাজ করতাম। আপনার মেয়ে কোন ঘরে থাকতো? ওই ঘরে। ওই ঘরে থাকতো? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে ফাঁসি হয়েছে? হ্যাঁ ওই ঘরে হয়েছে। তাহলে কি ফাঁসি ওরা নিজে নিজে লাগিয়েছে কি এরা লাগিয়ে দিয়েছে? এখন আমি যদি থাকতাম তাহলেই তো বুঝতে পারতাম স্যার, আমি তো ছিলাম না। আমার তো মনে হচ্ছে যার হাড় ভাঙা, গলার হাড় ভাঙা, বুকের হাড় ভাঙা, এইখানের হাড় ভাঙা, মদ ঢেল খাওয়ানো, তারপরে ওরে বিষ দেওয়া, সেই লোক কি করে উঠে ফাঁসি দেবে? আমি তো এইটাই বুঝতে পারছি না। তোমার যে মেয়ের যে ঘরটা, হ্যাঁ, সেই ঘরের ধরো চৌকিটা এরকম আছে আর পাখাটা এরকম দাঁড়ালে পাখাটা লেগে যাবে, হ্যাঁ, তো সেখানে কি করে গলা দড়ি দেবে এইটাই আপনি বুঝেন স্যার। একদম দাঁড়াবেন ওই দেওয়ালটা। এই যে ঘটনাটার আমরা উত্থাপন করেছি, যে ঘটনার কাহিনী আজকে আপনাদের কাছে আমরা বলতে বসেছি, এই ধরনের ঘটনাগুলো সচরাচর কিন্তু আপনাদের সামনে এসে পড়বে না। আমরা যে কোনো খবর দেখাই, সেই খবরের মধ্যে কিন্তু একটা সমাজ সচেতনতার একটা বার্তা থাকে। কীরকম বার্তা থাকে দেখুন, আজকালকার মেয়েরা বহু ক্ষেত্রে যাকে বন্ধু হিসাবে চয়ন করে, বন্ধু হিসাবে নিরূপণ করে, তারপর তাকে বিয়ের পিঁড়িতে বসায়, 7 পাকে বাধা পড়ে, এবং 7 পাকে বাধা পড়ার পরে তারপরে কিভাবে তাদের জীবনগুলো একেবারে শেষ হয়ে যায়, ময়নাতদন্তের ঘরে চলে যায়। এই যে আজকের যে ঘটনাটা আমরা বলছি আপনাদেরকে,
বেলঘরিয়া থানার মোহিনী মিল কোয়ার্টার। এই মোহিনী মিল কোয়ার্টারে একেবারে দরিদ্র মানুষ, এই যে বয়স্ক ভদ্রমহিলাকে আপনারা দেখলেন, একেবারে দরিদ্র মানুষ, একটা আয়া সেন্টারে কাজ করে। তার মেয়ে মাত্র 30 বছর বয়স। এই বছর দুয়েক আগে ওই কোয়ার্টারেরই বাসিন্দা সুজিত দে ওরফে সুমন তার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে। বিয়ে করার পরে দিনের পর দিন তার কাছে মদের জন্য টাকা, জুয়া খেলার জন্য টাকা, বিভিন্ন আরাম আয়েশ করার জন্য এই তরুণীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করত সুজিত দে ওরফে সুমন। এমনকি এই ঘটনার সঙ্গে তার মা বাবাও নাকি জড়িত, এফআইআর যা বলছে। আমরা এখানে একটাই প্রশ্ন শুধু আজকে করতে চাই, যে যারা আমাদের এই সমাজে যাদের কোনো প্রভাব নেই, মানে প্রভাব বলতে প্রভাবশালী নয়, এই সমাজে যাদের হাতে টাকা নেই, তারা কি বিচার পাবে না? আমরা আজকে দেখাবো, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন, যেখানে 30 বছরের মেয়েটির একেবারে নিষ্পাপ দেহ পাখার সাথে ওড়না দিয়ে টানানো ছিল, সেই ঘরটা আমরা তুলে নিয়ে এসেছি। এবং সেই ঘরটা তুলে নিয়ে এসেছি, সেই ঘরটাকে আপনারা দেখে নিন। তারপর আমরা বলবো যে এই ঘরের ভেতরে মানে সে কি ওইভাবে মরতে পারে, না এই মরার নেপথ্যে কারুর হাত রয়েছে, সেটা আমরা দেখাবো। আগে দেখে নিন সেই ঘরের অবস্থাটা। বলছে এটুকু কি করে হলো এইটুকু জায়গাতে? ওন্না ওই তো সুরেন্দ্র সিং নিচ ওরা থেকে এই জায়গাটা কিন্তু এরকমই ছিল, এখান থেকে ওরা দেখেছে। আপনারা তো ঘরটা দেখলেন, একেবারে 4x4 ঘর, আর যেখানে চৌকি লাগানো সেই চৌকির থেকে পাখার দূরত্বটা হচ্ছে ওই রকম 4 ফুটের মতন হবে। কিন্তু এই মেয়েটির লম্বায় ছিল প্রায় 5 ফুট 2 থেকে 3 ইঞ্চি। সে যদি ওই ওড়না দিয়ে গলায় দড়ি দিয়েও ঝোলার চেষ্টা করে, তাহলে কিন্তু তার ওই পা একেবারে চৌকির ওপরেই কিন্তু পড়বে। তাহলে কিভাবে সে মারা গেল আপনারা জানতে চান তো, যে সে কিভাবে মারা গেল? তাকে যে গলায় পেঁচিয়ে যে ওড়না দিয়ে পেঁচানো হয়েছিল, সেই ওড়নাটাকে এই অভিযুক্ত সুজিত দে ওরফে সুমন এবং তার মা বাবা মিলে সেই ওড়নাটাকে পুড়িয়ে ফেলে। সেই পুরানোর ছবিটাও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, কিভাবে একটা ওড়নাকে সেখানে পুড়িয়ে ফেলা হলো। পুড়িয়ে ফেললো ওড়নাটাকে, যাতে এই খুনের ঘটনার আর কোনো প্রমাণ না থাকে, মানে এই মৃত্যুর ঘটনার আর প্রমাণ যাতে না থাকে। এখানে আমরা বলতে চাই, বেলঘরিয়া পুলিশ যে কাজটা, তাদের যে তদন্তকারী অফিসার, আমাদের এটা মনে হয়, দেখুন তো আমাদের কথার সাথে আপনাদের কথা মেলে কিনা। যে ঘরে আত্মহত্যা করবে বা যে ঘরে মারা যাবে, সেই ঘরটা তো সিল করা দরকার। কিন্তু আমরা কিন্তু গিয়ে দেখেছি সেই ঘরটা খোলা রয়েছে, একেবারে হাট করে খোলা রয়েছে, এবং বাইরেও যে জানলা টালনা নেই, সেগুলো একটা কাপড় দিয়ে পুরো একদম সব দেখা যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেখানে এই ছেলেটির মা বাবা থাকতো, সেই বাড়িতেও মানে তার মা বাবা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সেই ঘরটাও খোলা রয়েছে। এটা কি করে সম্ভব? এটা তো এখানে তো পুলিশের দায়িত্ব থাকা উচিত, যে পুলিশ এখানে তালা মেরে দেবে বা সিল করবে, যতক্ষণ না যখন অভিযোগটা হয়েছে খুনের অভিযোগ, সেখানে পুলিশ এই তদন্ততে কিভাবে দেখাবে? যখন কোর্টে যাবে, তখন এই যে গলায় যে দড়ি দেওয়া হয়েছিল, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে সেটা কিন্তু আদালতে বিচারের সময় এটা প্রয়োজন। কিন্তু সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সেটাকে যখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তাহলে ধরেই নেওয়া যায় যে এই মহিলাকে কোনো মানে এই সুজিত দে ওরফে সুমন, তার হাত রয়েছে মৃত্যুর সঙ্গে। বলছে এটুকু কি করে হলো এইটুকু জায়গাতে? ওন্না ওই তো সুরেন্দ্র সিং নিচ ওরা থেকে এই জায়গাটা কিন্তু এরকমই ছিল, এখান থেকে ওরা দেখেছে।
অভিযোগের কিছু পাঠে আরে ওই যে 30 বছরের তরুণীর যে মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কে নেবে? তার শ্বশুর শাশুড়ি তো পালিয়ে গেল, স্বামীকে পুলিশ ধরেছে এবং এর যে চিকিৎসা হয়েছে, প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে ট্রান্সফার করার হলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসার সময় চিকিৎসকদের অভিমত যে তাকে তার মৃত্যুর আগে তাকে কিছু খাওয়ানো হয়েছিল। তাহলে সেটা কে তাকে খাওয়ালো, কারা তাকে খাওয়ালো? এবং পুলিশের যে তদন্ত, সেই তদন্তে এই কেসটিকে আদালতে মানে গ্রহণযোগ্য করে তোলা বা আদালতে এই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা, তার জন্য ঘটনার পর যে যে এভিডেন্স দরকার, যে সব প্রমাণপত্র, সেই সমস্ত প্রমাণপত্র কিন্তু এই যে তার স্বামী সুজিত দে ওরফে সুমন, সে কিন্তু লোপাট করেছে। আমরা সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই, দেখুন যার কেউ নেই তার পাশে আমরা রয়েছি। আমাদের কতটুকু ক্ষমতা আছে, কি আছে না আছে সেটা বিষয় নয়। আমরা মনে করি যে ক্ষমতা হচ্ছে মানুষের। আপনাদের সামনে আমরা ঘটনাটা তুলে ধরছি, আপনারা বিচার করবেন, আপনারা বিবেচনা করবেন, আপনারা আওয়াজ তুলবেন যে এই মৃত্যুর নেপথ্যের কারণ কি। আমাদের কিন্তু যা যা আমরা ঘটনাস্থলে ঘুরে যা যা দেখে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে, তা দেখে তা শুনে কিন্তু মনে হচ্ছে নিশ্চিতভাবে তার জীবনদীপ নিভিয়ে দেওয়ার পেছনে হাত রয়েছে বলেই আমাদের আজকের এই অন্তর্তদন্ত। দেখুন, আপনাদের মতামত জানান। আপনারা যদি মনে করেন যে এই ঘটনার বিচার চান, আর কোনো তরুণীকে এইভাবে পণপথার বলি না হতে হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের খবরকে আরও বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে যাক, মানুষ জানুক এবং এই যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তির দাবি করছি। মনে রাখবেন, তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য তাদের লড়াই। আজকের দেখুন, মোহিনীমিল বেলঘরিয়া থানা এলাকার, সেখানে এরকার বাসিন্দা নুন আনতে পান্তে ফুরয়, সেই তরুণী বধূর রহস্যজনক মৃত্যু। দেখুন সেই ঘটনা। বলছি দাদা, এই ঘরে কে থাকতো? এই ঘরে থাকতে হচ্ছে সঙ্গীতার শ্বশুর ও শাশুড়ি। শ্বশুর আর শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা, ইনি বলছেন কি যেদিন উনি ফাঁসি লাগিয়েছেন ওই দিন ওদের মধ্যে খুব মারপিট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া ঝামেলা হয়েছিল। এটা প্রায় রোজেরই কাজ কারবার। এখানে প্রতিবেশীরা আমরা সবাই জানি যে এরকম প্রায় ওদের স্বামী স্ত্রীর ঝগড়া ঝামেলা হয়। আচ্ছা, তো এনার শাশুর শাশুড়িও ওনার উপরে অত্যাচার করতো? শ্বশুর শাশুড়িও অত্যাচার করতো। আগে ওরা এখানে থাকতো যখন, একবার শ্বশুর শাশুড়ি এরা ঝগড়া ঝামেলা, সঙ্গীতের সাথে ঝগড়া ঝামেলা করে ওকে এখান থেকে তাড়িয়ে দেয়। তখনই গিয়ে সুমনের সাথে, মানে সুজিত ওর ভালো নাম, ওর সাথে গিয়ে সঙ্গীতা তখন ওই ঘরটা থাকা শুরু করলো। তো ছেলেরও কান ভরতো শ্বশুর শাশুড়ি, এবং ওদের যে স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হতো, শ্বশুর শাশুড়ি পুরো বিষয়টা অবগত এবং সবসময় ছেলের সাপোর্ট হয়েই এরা কাজ করতো। মানে এখানে শুধু ছেলেকে যদি জড়িত করা হয় ঠিক হবে না, শ্বশুর শাশুড়ি ননদ সবাই এই সঙ্গীতার এই মৃত্যুর কারণে দায়ী। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট কি বেরিয়েছে? পোস্টমর্টমের এখনো রিপোর্ট আসেনি। পোস্টমর্টম গতকাল হয়েছে। তবে বহনগর থানা যখন বাইন হসপিটাল থেকে জিনিসটা গেছি, মানে এমএলসি হয়েছিল, তখন বহনগর থানা এসেছিল এবং তাদের যে অফিসাররা ছিল তারা অনেক কিছু সার্চ করে, কিন্তু সেখানে অনেকগুলো বডিতে দাগ পাওয়া গেছে, নখের আঁচড়, গলায় কিছু দাগ পাওয়া গেছে এবং অনেক ইনজুরি বডিতে পাওয়া গেছে। তার মধ্যে একটা লেফটের দিকে একটা চেস্টের বোনও ভাঙা। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এবং শুধু প্রশাসন বা পুলিশ প্রশাসন, আমি যদি উভয় বলি, শুধু ওই স্বামীকে ধরে গ্রেপ্তার করে দিয়েই তাদের দায় সেরে নিলে এটা ঠিক হবে না। আমি চাই শ্বশুর শাশুড়ি ননদ, কারণ যে চুরি করেছে এবং যে চুরিতে ইনভলভমেন্ট করে, মানে সাহায্য করেছে, তারা সবাই অপরাধী সমানভাবে। তো এখানে শ্বশুর শাশুড়ি এবং তার ননদ, আমরা লিখিতভাবে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানাই। আমরা ভরসা রাখছি যে পুলিশ প্রশাসন এবং আদালত এর যথাযথ ব্যবস্থা নেবে এবং কঠোরতম শাস্তি দেবে। আপনার নাম? আমার নাম রাহুল চৌধুরী। কোথা থাকতো, কোন ঘরে থাকতো? এই আমার বোন এই সাইডের ঘরে। কোন ঘরে? চলো দেখাও।
এই ঘরেই থাকতো? এই ঘরে আমার বোন থাকতো। আচ্ছা, এইখানে ও ফাঁসি লাগিয়েছে? এই ঘরে ফাঁসি লাগাইনি, এটা বলা ভুল। এই ঘরে ও শ্বশুর বাড়ির লোক ফাঁসি ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, এই ঘরে ঝুলিয়ে দিয়েছে, মানে এই ঘরে এই এই ভিতরে ভেতরে ঘরটা। আচ্ছা, তারপরে কি কি হলো? কিছু না স্যার, 3 তারিখ দিন আমি যখন সন্ধ্যার সময় আমার বোন আমাকে খেতে ডাকতে আসে, আচ্ছা। আমি বললাম কি না আমি খাবো না, ও চলে যায়। তারপর 7:30টার সময় আমার কাকার ছেলে আসে, আমাকে ডাক দেয়, বলে কি না বোন ওখানে ঝুলে রয়েছে। তারপর উনার স্বামী উনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর উনার স্বামী ডাক্তারকে বলে কি না আমার বউয়ের সাথে আমার স্বামী স্ত্রী দুজন ঝগড়া হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু কিছু ঘন্টা পর ডাক্তাররা বলেন কি না উনি পয়জন খেয়েছেন। আর তারপর তার পরের দিন জানা গেল না গলায় দড়িও দিয়েছেন। আচ্ছা, গলা কাটা ছেড়ে এখানে যেন ফাঁসি দিলে হয়, এই হলো কথা। আর এমনি দিন ওর যে বাচ্চা যখন ও 2 বছর বিয়ে হলো, 3 মাস পর ওর উপরে অত্যাচার শুরু হলো। পেটে বাচ্চা এসেছিল, ননদ মারার চেষ্টা করেছে। এরম কি আমাদের পাড়ার ওই দিকে একজন রয়েছে যাদের বাচ্চা নেই, তাকে বেচতেও চেয়েছিল উনারা। এই বেচার জন্য আমার বোন 2 মাস ধরে বেনারসে বাচ্চা নিয়ে পালিয়েও গেছিল। মানে ওদের প্ল্যানই ছিল আগে দিয়েই কি না, তোমার বোনকে ওদের মারবে? প্ল্যানিং ছিল কি, প্ল্যানিংটা কি হয়েছিল স্যার, কি উনারা ভেবেছিলেন কি বাচ্চাটাকে বেঁচে দেবো, ছেলেটাকে বিয়ে করিয়ে দেবো। আচ্ছা। আর এই বউটা যেরকম থাকে না অবলা নারী টাইপ মেয়ে ছেলে, তোরা ভেবেছিল এক কোনায় চাকরের মতো পড়ে থাকতো, আর অন্য বউ আনলে একদম ভালো দহেজ ফয়েজ খাট আলমারি টিভি ফ্রিজ নিয়ে আসতাম। এবার যেই দেখলো কি আমার বোন অতটা নরম না, বাধ্য করলো ওকে মেরে দেওয়ার জন্য। ইভেন এরম দিন মারলো যেই সময় বাড়িতে কেউ লোক ছিল না। এমনি দিন লড়াই হলে আমরা গিয়ে আটকে দিতাম, আর এরম সময় ওরা মেরেছে যেই সময় বাড়িতে কেউ ছিল না। মানে লাগাতার ভাবে ওনার উপরে ওকে অত্যাচার টর্চার করা হতো। হতো, খাইতে দিত না। ঘর দিয়ে যখন ওকে তাড়িয়ে দিল, একটা কিছু দেয়নি, ছেঁড়া নাইটি পরে দিয়েছে। আমরা সব মা সেন্টার থেকে কাজ করে সেই টাকা দিয়ে, আমার টাকা দিয়ে ওকে ঘরে খাট আলমারি ফালমারি সব কিনে দিই। ওই ইভেন আমাদের টাকা দিয়েই খেত, স্বামীও দিত না। আর স্বামী যা রোজগার করতো, ও নিজের বোন রানাঘাটে থাকে, বোনকে মাকে দিয়ে দিত, খেতেও আমার বোনকে ঠিক মতো ওরা দিত না।